আচ্ছা, খেয়াল করো। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে তোমার আহ, স্পর্শকের সমীকরণ, অর্থাৎ বৃত্তের উপরে একটা বৃত্ত যদি হয়, এটার উপরে যদি একটা বিন্দু হয়, ধরো এই বৃত্তের কেই সমীকরণ যদি হয় এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জি এক্স প্লাস ওয়াই এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এই বৃত্তের সমীকরণ হলো এইটা। ঠিক আছে। আর এই বৃত্তের উপর একটা বিন্দু হলো ধরো এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দু দিয়ে যদি স্পর্শক আঁকা হয়, এই স্পর্শকের স্পর্শকের সমীকরণটা কি হবে? স্পর্শকের সমীকরণ, সেক্ষেত্রে স্পর্শকের সমীকরণ কি হবে? তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জি এক্স প্লাস ওয়াই এফ ওয়াই প্লাস সি ইকুয়ালস টু জিরো, এত বৃত্তের স্পর্শকের সমীকরণ হবে কি? এক্স ওয়ান স্কোয়ার, সেটা হচ্ছে তোমার এক্স স্কোয়ার আছে, তো তাহলে এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, তারপরে হবে প্লাস জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান, এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু জিরো। এটা হচ্ছে এই স্পর্শকের সমীকরণ। কোথায়? এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। তাহলে এখন দেখো, যদি তোমাকে বিন্দুটা দেওয়া হয়, ঠিক আছে, যদি বিন্দুটা দেওয়া হয় ওয়ান টু, তাহলে এক্স এক্স ওয়ানের জায়গায় ওয়ান বসাবো, ওয়াই ওয়ানের জায়গায় আমরা টু বসাবো। আর বৃত্তের সমীকরণ যদি এইভাবে না দিয়ে তোমাকে বলা হয় যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার, এত বৃত্তের স্পর্শকের সমীকরণ, তাহলে সেই ক্ষেত্রে হবে কি? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ স্কোয়ার। তাহলে এটা একটা স্পর্শকের সমীকরণ, এটা একটা স্পর্শকের সমীকরণ। বৃত্তের সমীকরণের উপর নির্ভর করে সমীকরণ দুইটা ভিন্নতা আসবে। তাহলে এখানে দেখো এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জি এক্স প্লাস ওয়াই এফ ওয়াই প্লাস ইকুয়ালস টু জিরো, এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কি? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান প্লাস জি ইন্টু এক্স 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 প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস ওয়াই ওয়ান প্লাস সি ইকুয়ালস টু জিরো। অর্থাৎ এই সমীকরণ থেকে আমরা জি এবং এফ এবং সি এর মান আমরা বের করে নিব। অর্থাৎ যেই ইকুয়েশনটা তোমাকে দেওয়া থাকবে সেই ইকুয়েশনের জি এফ সি এর মান আগে বের করে নিতে হবে, বের করে নিয়ে তারপরে এইভাবে বসালে স্পর্শকের সমীকরণটা পাওয়া যাবে। আবার যদি বৃত্তের সমীকরণটা এইভাবে দেওয়া হয়, তাহলে এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে। এটা হলো একটা বিন্দুতে, বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে যে স্পর্শক হবে সেই সেই স্পর্শকের সমীকরণ বের করা। ঠিক স্যার আছে। এটাও কি আজকে ভিডিও করতেছেন? হ্যাঁ, তোমরা ওই বললো যে ভিডিও করার জন্য। ও আচ্ছা, তাহলে আর পরে শুরু স্যার করতে হবে। আচ্ছা, স্যার আমার হ্যাঁ বলো। স্যার এটা কোশ্চেন আছে নিচের ডানা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার, এখানে যদি এক্স স্কোয়ারের আগে কোনো সংখ্যা থাকে, যেমন মনে করেন 5x স্কোয়ার, তখন এক্সটা কিভাবে নিবো স্যার? তখন ওই যে 5 দিয়ে ভাগ করে নিবে। অর্থাৎ তুমি বলতে চাচ্ছ এরকম মানে যে কোনো 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার মাইনাস ধরো 10x মাইনাস 15y মাইনাস না না 20 স্যার ওই ইকুয়ালস টু 0। না স্যার ওই হ্যাঁ, নিচের হ্যাঁ, ডাই যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ওইটাই দেন স্যার। এটা ওইটার মধ্যে যদি মনে করেন একটাই 5 আছে, যে কোনো একটাই 5 আছে, তাহলে তো মানে কিছু ফাইভ হবে এক্স না। প্লাস ওয়াই স্কোয়ার সমান এ স্কোয়ার। বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কি? বৃত্তের সমীকরণের বৈশিষ্ট্য কি? এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সহগ সমান হতে হবে। ঠিক আছে। এখন যদি তুমি এখানে ফাইভ এক্স স্কোয়ার দাও, অর্থাৎ তুমি বলতে চাচ্ছ যদি এরকম হতো
যে 5x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার নাকি? বললেন স্যার। হ্যাঁ, এটা বুঝছি। এটা বলতে চাচ্ছ এরকম? জি স্যার। আচ্ছা, এরকম হলে তো এটা বৃত্তই হবে না। কারণ কি, ওই মানে যে ওই ফাইভ বৃত্তের, ওয়াই স্কোয়ার হইতে হইব, মানে হ্যাঁ সরি আর কি, বৃত্তের, 5x স্কোয়ার আর 5 প্লাস 5y স্কোয়ার সমান মনে করেন 25 দেওয়া আছে, তখন উনি x কিভাবে বের করুন? 5x স্কয়ার প্লাস 5y স্কয়ার ইকুয়ালস টু 25। হ্যাঁ। x তো তোমার বের করতে হবে না, তুমি জাস্ট এখানের মধ্যে কি করবা, এই যে তোমার যদি এটা 5 থাকে, এখানে যদি 25 থাকে, তার মানে কি x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু কত, 5। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, যদি 1 1 বিন্দুতে স্পর্শক হয়, তার মানে কি হবে, x ইনটু 1 প্লাস y ইনটু 1 ইকুয়ালস টু 5। তার মানে কি x প্লাস y ইকুয়ালস টু 5। এটাই হবে এই 1 1 বিন্দুতে এই বৃত্তের স্পর্শকের সমীকরণ। স্যার এনে তো 5 5 ছিল, যদি অন্য কোনো সংখ্যা থাকতো যেমন ধরেন 7 7, তখন তো মনে করেন ভাগ করা অঙ্গ হতো না, ওই 25 এর এনে না তো হয়ে থাকে স্যার, তখন কি এরকমই থাকতো? তখন তুমি বলতেছো এখানে যদি 7 থাকতো, এখানে যদি 7 থাকতো, তাহলে এটা 25/7 থাকতো, এখানে 25/7, এখানে 25/7। তার মানে কি হবে, এখান থেকে 7x প্লাস 7y ইকুয়ালস টু 25। তখন আমরা সমীকরণ পেতাম এটা। ও স্যার বুঝছি স্যার। ঠিক আছে? জি স্যার। আর এটা মনে রাখবা, বৃত্তের সমীকরণে এক্স স্কয়ার এবং ওয়াই স্কয়ারের সব সবসময় সমান থাকবে। যদি কম বেশি থাকে তাহলে সেটা বৃত্ত হবে না, সেটা উপবৃত্ত হয়ে যাবে বা পরাবৃত্ত হয়ে যাবে, মানে অধিবৃত্ত হয়ে যাবে। অর্থাৎ ওই যে আলুর মতো হয়ে যাবে বা ডিমের মতো হয়ে যাবে। ঠিক আছে? কারণ দুই দিকে বৃত্ত কখন হবে, বৃত্ত হবে যখন এক্স অক্ষ বরাবর ওয়াই অক্ষ বরাবর দুই দিকে যখন কি হবে, সমান থাকবে। তখন যখনই একদিকে কম হবে একদিকে বেশি হবে, তখন কিন্তু চ্যাপ্টা হয়ে যাবে। ধরতে পারছো ব্যাপারটা? ওই যে এক্স স্কয়ার ওয়াই স্কয়ারের সহগের কথা যে বললাম, যদি তোমার জি স্যার। এক্স বেশি থাকে, এক্স বেশি থাকে তার মানে ওয়াই কম থাকে, তাহলে কি হবে, এটা এরকম হয়ে যাবে না? আবার যদি ওয়াই বেশি থাকে এক্স কম থাকে, তাহলে এটা এরকম হয়ে যাবে। তাহলে এটা আমরা জানলাম কি, স্পর্শকের সমীকরণ দুইটা ইকুয়েশনের ক্ষেত্রে। হ্যাঁ, এই ক্ষেত্রে স্পর্শকের সমীকরণ হবে এইভাবে, এই ক্ষেত্রে এই ধরনের বৃত্তের সমীকরণে স্পর্শকের সমীকরণ হবে এটা এইভাবে। এটা গেল স্পর্শক। ওকে, এটা আমি ছবি তুলতে হবে। আচ্ছা, এরপরে অভিলম্বের সমীকরণ, এরপরে যেটা আমরা জানবো সেটা হচ্ছে, এটা ছিল স্পর্শক। এবার আসো অভিলম্ব। অভিলম্বটা কি তাহলে? অভিলম্বটা হচ্ছে বৃত্ত, বৃত্তের সমীকরণ দেওয়া আছে, ধরো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই জি এক্স প্লাস টোয়াইস এফ ওয়াই প্লাস ইকুয়ালস টু 0। বৃত্তের উপরে একটা বিন্দু, এই বিন্দুর স্থানাঙ্ক হলো কত, x1 y1। তাহলে এই বিন্দুতে স্পর্শক টানলে যেটা হবে, স্পর্শকের উপর লম্ব যেটাকে বলা হচ্ছে, সেটাই হচ্ছে অভিলম্ব। স্পর্শকের উপর যদি লম্ব টানা হয় তাহলে এটা হচ্ছে, এটা হলো অভিলম্ব। এটা, আর এটা হলো কি, স্পর্শক। তার মানে স্পর্শক এবং অভিলম্ব হচ্ছে কি, পরস্পর লম্ব। স্পর্শক এবং অভিলম্ব পরস্পর
লম্ব। এখন তোমাকে যদি বলা হয় এই x1 y1 বিন্দুতে এই বৃত্তের অবিলম্বের সমীকরণ কি হবে, তাহলে দেখো তুমি কিন্তু এই ফর্মুলাটা অবিলম্বের ফর্মুলা না জানলেও তুমি বের করতে পারবা। কিভাবে? গত ক্লাসে আলোচনা করছি একটা রেখার লম্ব রেখা কিভাবে বের করতে হয়। হ্যাঁ, তাহলে দেখো তুমি যদি স্পর্শকের সমীকরণ বের করতে পারো, তাহলে স্পর্শকের লম্ব রেখাটাই হচ্ছে অবিলম্ব। স্পর্শকের লম্ব রেখা যেমন একটু আগে আমাদের আসলো কি 7x plus 7y ইকুয়ালস টু কত 25, হ্যাঁ, অর্থাৎ -25 ইকুয়ালস টু 0। তাহলে আমাদের যদি বলা হতো যে ওই যে x স্কয়ার y প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 25/7 এই বৃত্তের আহ, এই বৃত্তের 1 বিন্দুতে, বৃত্তের উপর 1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ যদি বের করতে বলা হতো, তাহলে তুমি ধরো অবিলম্ব সূত্র জানো না, ঠিক আছে, তখন কি করবা, ভুলে গেছো, তখন কি করবা, স্পর্শক বের করবা। স্পর্শক বের করে, তো এই স্পর্শকটার লম্ব রেখা, তার মানে কি 7 7 চেঞ্জ করলে 7ই থাকবে, 7x 7y প্লাস থাকবে, এখানে মাইনাস হবে বলছি, আর প্লাস কে ইকুয়ালস টু 0। তাহলে এই রেখাটা কি হবে 1 বিন্দু দিয়ে যাবে অবিলম্ব। এটা হলো অবিলম্বের সমীকরণ। এটা হলো স্পর্শক হলে এটা অবিলম্ব, কারণ এটা এটা পরস্পর লম্ব, ঠিক আছে। তাহলে সেই ক্ষেত্রে এই রেখাটা 1 বিন্দু দিয়ে যাবে, 1 বিন্দু এখানে বসালে তুমি কে এর মান পাবা, কে এর মান এখানে বসাই দিলে তুমি অবিলম্বের সমীকরণ পেয়ে যাবা। এটা হলো একদম যদি তুমি সরাসরি সূত্র প্রয়োগের কথা যদি ভুলে যাও বা সূত্র যদি ভুলে যাও, আর যদি আমরা সূত্র বের করতে যাই, দেখো সূত্রটা হচ্ছে x1 y1 বিন্দুতে, এই জিনিসটা আবার বলেন তো স্যার, এই যে ঢোকে নাই স্যার। হ্যাঁ, দেখি কিভাবে বের করি, এটা আবার বলেন স্যার। এটা বললাম কি তোমার একটা সরল রেখা যদি দেওয়া থাকে, সেই সরল রেখার লম্ব রেখার সমীকরণ কি? একটা রেখা যদি ax প্লাস by প্লাস c ইকুয়ালস টু 0, এই রেখার লম্ব রেখার সমীকরণ কি হবে? রেখার লম্ব রেখার সমীকরণ কি? x আর y এর সহগ ইন্টারচেঞ্জ হয়, x এর সহগ y তে যাবে, y এর সহগ x এ যাবে, হ্যাঁ, x এর সহগ y তে যাবে, y এর সহগ x এ আসবে, ঠিক আছে। তাহলে এখানে কি আসবে ex ay, আর এখানে প্লাস আছে মাইনাস হবে, আর প্লাস অন্য একটা ধ্রুবক ইকুয়ালস টু 0। তাহলে এই রেখা এবং এই রেখা কি পরস্পর লম্ব রেখা, তাহলে এটা যদি স্পর্শক হয় এটা হবে কি অবিলম্ব, এটা যদি স্পর্শক হয় এটা হবে কি অবিলম্ব, ঠিক আছে। হ্যাঁ, বুঝা গেছে আবিদ? আবিদ বুঝছো? জি স্যার। তাহলে এখানে আমি কি বললাম যে তুমি যদি অবিলম্ব ফর্মুলাটা, আমি যেটা লিখবো এখন, অবিলম্বের সূত্রটা যদি ভুলেও যাও, তাহলে তুমি স্পর্শক দিয়ে অবিলম্বটা বের করতে পারবে। কারণ স্পর্শকের সমীকরণ যখন তুমি জানবা, তাহলে কি হবে, ওই রেখার লম্ব রেখা বের করবা, ওই লম্ব রেখাটা x1 ও y1 বিন্দু দিয়েই তো যাবে, তো বিন্দুটা এখানে বসালে কে এর মান পাবা, কে এর মানটা এখানে বসাই দিলেই অবিলম্বের সমীকরণ পেয়ে যাবা। তাহলে এখন আমরা যদি বলি যে x1 y1 বিন্দুতে, x1 y1 বিন্দুতে x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0, এত বিন্দুতে এত রেখার অবিলম্ব, সরি এত রেখা না, এটা তো বৃত্ত, এত বৃত্তের অবিলম্বের সমীকরণ, অবিলম্বের সমীকরণ কি হবে, সেটা হচ্ছে x1 প্লাস g, x1 প্লাস g ইন্টু y মাইনাস y1 প্লাস f ইন্টু x প্লাস f x1 মাইনাস g y1 ইকুয়ালস টু 0। এটা আমারই মনে থাকে না, মাঝে 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 কি এটা প্রায় সময় আমারই মনে থাকে না, পেঁচানো। দেখো x1 এর সাথে g আবার y, এখানে আবার y1 এর সাথে f, x,
এখানে প্লাস দিয়ে এফ এক্স ওয়ান মাইনাস জি ওয়াই ওয়ান। তার মানে যদি তোমার বৃত্তের সমীকরণটা দেওয়া থাকে সেখান থেকে তোমাকে এফ জি সি এর মান বের করে নিতে হবে। এফ জি সি এর মান বের করার পরে তাহলে তুমি কি করবা, এফ জি সি এর মান ব্যবহার করে এখানের মধ্যে এক্স ওয়ান ওয়াই ওয়ান হচ্ছে বিন্দুটা, তাহলে এক্স ওয়ান আর এখান থেকে জি এর মান যোগ করে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এফ ওয়াই ওয়ান আর এখান থেকে এফ এক্স প্লাস এফ এক্স ওয়ান মাইনাস জি ওয়াই ওয়ান ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, এটা হলো। স্যার হ্যাঁ, স্যার এটা আরেকটু বুঝান না, আরেকবার বুঝিয়ে দেন, আমার নেট চলে গেছিল। আমি বললাম কি, এটা হলো x1 y1 বিন্দুতে এই ধরনের বৃত্তের অবিলম্বের সমীকরণ। অবিলম্বটা কি সেটা তো বুঝছো? হ্যাঁ এটা বুঝছি, ওই যে হ্যাঁ, এই অবিলম্বের স্পর্শকের উপর লম্ব। হ্যাঁ, অবিলম্ব স্পর্শকের উপর লম্ব। তাহলে বিন্দুটা কত, x1 y1। তাহলে সেই ক্ষেত্রে এই x1 y1 বিন্দুটা আর এখান থেকে gfc এর মান বের করে নিব আমরা। তাহলে x1 এখান থেকে x1 প্লাস g এখান থেকে g আসবে ইনটু y মাইনাস y1 f y1 আসবে আর এখান থেকে f আসবে x প্লাস f ও x1 f আসবে x1 আসবে মাইনাস g এখান থেকে y1 আসবে। এখন আমি বললাম এই সূত্রটা আমারও মনে থাকে না, মাঝে মাঝে প্রায় সময় আমার মাঝে মাঝে কি আমার নিজেই মনে রাখতে কষ্ট হয়। তো সেই ক্ষেত্রে আমি কি করি, যদি অঙ্ক করার ক্ষেত্রে আমি সহজ উপায় হচ্ছে কি স্পর্শকেরটা ইজিলি বের করা যায়। তো স্পর্শকেরটা যখন আমরা বের করব, আমি একটু আগে যেটা আলোচনা করলাম যে স্পর্শকের সমীকরণ যখন তুমি জানবা তাহলে তুমি ইজিলি ওই রেখার লম্ব রেখার সমীকরণ তুমি বের করতে পারবা। ওই লম্ব রেখাটা আবার কি হবে, স্পর্শক যেই বিন্দু দিয়ে যায় অবিলম্বটাও কি সেই বিন্দু দিয়েই তো হবে। তাহলে x1 y1 বিন্দুটা ওই অবিলম্বের সমীকরণের মধ্যে বসালে ওইখান থেকে k এর মান পাবা, k এর মানটা বসাই দিলেই তুমি অবিলম্বের সমীকরণটা পেয়ে যাবা। সেই ক্ষেত্রে তোমাকে কষ্ট করে এটা আর মুখস্থ রাখতে হচ্ছে না। ঠিক আচ্ছা আছে? স্যার বুঝতে আচ্ছা, পারছি। এখন আসো, যদি সমীকরণটা এইভাবে এইভাবে না হয়ে যদি আমাদের এটা হলো 1 নাম্বার, 2 নাম্বার অর্থাৎ x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার দেওয়া হয় এত বৃত্তের ক্ষেত্রে, তাহলে এই বৃত্তের ক্ষেত্রে অবিলম্ব কি হবে, অবিলম্বের সমীকরণ, এই বৃত্তের ক্ষেত্রে অবিলম্বের সমীকরণ হচ্ছে x1y x1y মাইনাস y1x ইকুয়ালস টু 0। এটা সহজ, আবার এটা ইজিলি মনে রাখতে পারবে। তাহলে কি বললাম, বিন্দুটা x এর সাথে y যাবে, বিন্দুর x এর সাথে চলক y আর বিন্দুর y এর সাথে চলক x। তাহলে এই দুইটা হলো, এর আগে দুইটা ছিল স্পর্শকের সমীকরণ, এটা হলো অবিলম্বের সমীকরণ। এখন এরপরে আমরা যেটা জানবো যে এটা জানলাম কি, বৃত্তের উপর একটা বিন্দুতে, বৃত্তের উপর বিন্দুতে, বিন্দুটা কোথায়, এখানে বৃত্তের উপরস্থ। এখন আসো, যদি বৃত্তের বাইরের কোনো বিন্দু হয় সেই ক্ষেত্রে আমাদের সমীকরণ কি হবে। বৃত্তের বাইরে যদি কোনো সমীকরণ হয়, সেক্ষেত্রে বিন্দু হয়, অর্থাৎ এটা একটা বৃত্ত, ধরো এই বৃত্তের বাইরের একটা বিন্দু, এই বিন্দু থেকে বললো যে এই বৃত্তের উপর স্পর্শক আঁকার জন্য, তাহলে সেই স্পর্শকের সমীকরণ কি হবে সেটা আমাদের বের করতে হবে। দেখো, তাহলে এই বিন্দু থেকে আমরা কি জানি, বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে কয়টা স্পর্শক আঁকা যায় একটা বৃত্তের উপরে, দুইটা। দুইটা। তাহলে এখানে আমরা সমীকরণ পাবো কয়টা, দুইটা সমীকরণ পাবো। ঠিক আছে, আর এর আগে আমরা পেয়েছি কয়টা, একটা। কেন, কারণ হচ্ছে বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে একটা মাত্র স্পর্শক আঁকা যায়, একটা বিন্দুতে একটা মাত্র অবিলম্ব আঁকা যায়। ঠিক আছে, এই জন্য আমরা এর আগে একটা করে সমীকরণ পেলাম, আর এখানে আমরা সমীকরণ পাবো কয়টা, দুইটা করে সমীকরণ পাবো। তাহলে বিন্দুটা যদি এরকম হয়, বিন্দুটা যদি x1 y1 হয়, তাহলে এই স্পর্শকের সমীকরণ, এই স্পর্শকের সমীকরণ, আর বৃত্তটার সমীকরণ যদি x স্কয়ার প্লাস y স্কয়ার x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু যদি a স্কয়ার হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, দেখো এখানে বৃত্তের
বহিস্থ বিন্দু x1 y1 হতে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু a স্কয়ার বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ। তাহলে দেখো বিন্দুটা কোথায় এখন? বৃত্তের বাইরে। এই বৃত্তের বাইরের কোন বিন্দু থেকে বৃত্তের উপরের স্পর্শকের সমীকরণ হচ্ছে এটা হলো x x1 প্লাস y y1 আর a স্কয়ারটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি মাইনাস a স্কয়ার, এটা হোল স্কয়ার ইকুয়ালস টু হলো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস a স্কয়ার বৃত্তের সমীকরণ ইনটু x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার মাইনাস a স্কয়ার। মনে রাখতে পারবা? দেখো ব্যাপারটা কি ঘটলো তাহলে এখানে, যে দেখো স্পর্শকের সমীকরণ আমরা যেভাবে বের করছি, স্পর্শকটা স্কয়ার মাইনাস বৃত্তের সমীকরণটা ইনটু ওই বৃত্তের সমীকরণে বিন্দুটা বসানোর পর যেটা এটা। আর যদি x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy ওই আকারে দেওয়া থাকে বৃত্তের সমীকরণ, তখন আরো লম্বা, অর্থাৎ স্পর্শক। তাহলে মূল ব্যাপারটা কি? ব্যাপারটা হলো দেখো যদি কম্পেয়ার করি আমরা, এটা কি? এটা হলো স্পর্শকটা না, আমরা একটু আগে যেটা বের করলাম স্পর্শকের সমীকরণ স্কয়ার ইকুয়ালস টু ওই বৃত্তের সমীকরণটা ইনটু বৃত্তের সমীকরণে বিন্দুটা বসালে। তাহলে এখন এটা হলো 1 নাম্বার ক্ষেত্র। যদি হয় 2 নাম্বার, x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 বৃত্তের ক্ষেত্রে। এই বৃত্তের ক্ষেত্রে এই না বুঝলে কথা বলো, না বুঝলে কথা বলো, ঠিক আছে? সারা তুমি ফেসবুকে আছো না? হ্যাঁ কি করছিস তারা? তুমি ট্যাব খুলে ফেসবুকে না অন্য ইয়েতে ব্রাউজারে? স্যার আমি আপনার কম্পিউটারে দেখতেছি তো স্যার, ফোন আমার ছোট বোনের কাছে, এর জন্য হ্যাঁ কি দুইটার মধ্যে লগ ইন। কি হলো? স্যার স্যার কম্পিউটার দুইটা দিয়ে লগ ইন করা। আমি দেখতেছি তুমি মেসেজ করে ফেসবুকে, তুমি দেখেন। ব্রাউজারে নাই, মানে এই ট্যাবে নাই, এই উইন্ডোতে নাই, তুমি অন্য উইন্ডোতে ফেসবুকের পাশে ফেসবুক খুলে রেখে ওই উইন্ডোতে আছো। আচ্ছা হ্যাঁ এখানে আমি দেখো, আপনার ক্লাস দেখতেছি পড়ান। হ্যাঁ তাহলে এখানের মধ্যে যদি এই ইকুয়েশন হয়, ইকুয়েশনটা যদি এটা হয়, মানে এই থিওরি গুলা নিয়ে আলোচনা করতেছি, এগুলো না বুঝলে তো অঙ্ক পরে মুখস্থ করতে গেলে তো কিছুই মনে থাকবে না। অ্যাট লিস্ট তুমি এটা মনে রাখার জন্য তোমার সিকোয়েন্সটা তো মানে ই করতে হবে, কিভাবে আর সহজে মনে দেখতেছি রাখবা। তো। আচ্ছা তাহলে এই ইকুয়েশনের ক্ষেত্রে, এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ওই x1 y1 বিন্দু থেকে ওই বৃত্তের স্পর্শকের সমীকরণ কি হবে? অর্থাৎ সমীকরণ যখন x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 যদি এই বৃত্ত হয়, তখন কি হবে? তখন হচ্ছে আমরা কি বললাম, এই বৃত্তের স্পর্শক মনে আছে কি করছি, x x1 প্লাস y y1 স্পর্শক, তারপরে প্লাস g ইনটু x প্লাস x1 প্লাস f ইনটু y প্লাস y1, হ্যাঁ এটা ছিল না, প্লাস c ইকুয়ালস টু 0 ছিল আমাদের স্পর্শকটা, তাহলে প্লাস c। এখন এটা এই অংশটা স্কয়ার, তাহলে এখানে হবে স্কয়ার ইকুয়ালস টু সমীকরণটা হবে, তার মানে এই সমীকরণটা এই অংশটা হবে, অর্থাৎ ইকুয়ালস টু x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c, এটা ইনটু এই সমীকরণের মধ্যে বিন্দুটা বসাবো x1 y1 বিন্দুটা, অর্থাৎ x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2f y1 প্লাস c, এটা হলো স্পর্শকের সমীকরণ। অর্থাৎ এখান থেকে দেখো চলক x স্কয়ার আছে, তার মানে কি এখান থেকে আমরা এটাকে যদি সমাধান করি
তাহলে আমরা দুইটা ইকুয়েশন পাবো। ঠিক আছে, তাহলে আমি এখন কয়টা জিনিস নিয়ে আলোচনা করলাম? একটা হলো স্পর্শকের সমীকরণ, বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে স্পর্শকের সমীকরণ, তারপরে বৃত্তের উপরস্থ একটা বিন্দুতে অভিলম্বের সমীকরণ। এখন বললাম কি স্যার একটু শর্ট। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপরের আহ, আহ, দুইটা স্পর্শক আঁকা যাবে, যে দুইটা স্পর্শক আঁকা যাবে সেই দুইটা স্পর্শকের সমীকরণ। ঠিক আছে, আবিদ কি বলছো? স্যার একটু সরেন, লিখতে পারতেছি না, দেখেন গুড। আচ্ছা, এরপরে আরেকটা থিওরি আমরা দেখব। এই যে বাইরের বহিস্থ কোনো বিন্দু থেকে যদি বৃত্তের উপর আমরা স্পর্শক আঁকলে যে স্পর্শকটা হবে, এই স্পর্শকের দৈর্ঘ্যটা কি হবে, এটা প্রায়ই আসে। তবে এই টাইপের অঙ্কগুলো একটু ক্রিটিক্যাল টাইপের অঙ্ক, এই যে বহিস্থ বিন্দু থেকে স্পর্শক। ঠিক আছে, এটা একটু ক্রিটিক্যাল। স্যার বহিস্থ কোনো বিন্দু থেকে কোন বিন্দুতে স্পর্শ করবে এটা বের করতে পারুম না স্যার। হ্যাঁ পারবা। ও, বিন্দুর স্থানাঙ্কের কথা বলতেছো নাকি জ্যামিতিক ভাবে কোন বিন্দুতে হবে? না স্যার, না না স্যার, জ্যামিতিক ভাবে বিন্দুর তো স্থানাঙ্ক। সম্পাদ্য কিন্তু করছো, যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তের উপর স্পর্শকের সমীকরণ আঁকা। স্যার জ্যামিতিতে তো ভালো না, জ্যামিতি যায়নি। স্থানাঙ্ক বের করে দেবো না স্যার? হ্যাঁ যাবে। এই যে তুমি স্পর্শকের সমীকরণ যখন পাবা, স্পর্শকের সমীকরণ এবং বৃত্তের সমীকরণ যদি সমাধান করো, তাহলে কি এক্স এবং ওয়াই এর মান পাবো, এই এক্স ওয়াই মিলেই বিন্দুর স্থানাঙ্ক। অর্থাৎ এটা আমি বলি, খেয়াল করো, জি স্যার বুঝছি। যেই কোনো দুইটা রেখা, সেটা বক্ররেখা হোক সরল রেখা হোক, যদি ছেদ করে থাকে পরস্পরকে, তাহলে ওই ছেদবিন্দুর স্থানাঙ্ক তুমি বের করতে পারবে যদি ওই বক্ররেখাগুলোর সমীকরণ তোমাকে দেওয়া হয়। কিভাবে? জাস্ট তুমি ওই সমীকরণগুলো সমাধান করবা, সমাধান করে এক্স এবং ওয়াই এর মান বের করবা, এক্স এবং ওয়াই এর মান মিলে বিন্দুর স্থানাঙ্ক পাবো। ওই বিন্দুর স্থানাঙ্কটাই হচ্ছে ওই ছেদকারী বিন্দুর, ওই দুইটা রেখার ছেদকারী বিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, এটা যেই কোনো রেখার ক্ষেত্রে। এখন যদি তোমাকে একটা সরল রেখা দিয়ে বলা হয় আর একটা বৃত্তের সমীকরণ দিয়ে বলা হয়, একটা সরল রেখা দেওয়া হলো, একটা বৃত্ত দেওয়া হলো, দেখো এই সরল রেখার সমীকরণ তুমি ধরো twice x plus thrice y minus 5 equals to 0, আর এখানে এই বৃত্তের সমীকরণ ধরো x square plus y square minus 5 equals to 0। তাহলে তুমি এই দুইটা সমীকরণ সমাধান করো, সমাধান করলে এই রেখাটা এই বৃত্তকে যে যে বিন্দুতে স্পর্শ করে সেই বিন্দুগুলোর স্থানাঙ্ক পেয়ে যাবা। স্পর্শ বা ছেদ করে তাহলে কয়টা বিন্দুতে ছেদ করে? এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, দুইটা বিন্দু। তাহলে এই দুইটা বিন্দুর স্থানাঙ্ক তুমি পেয়ে যাবা। সেম ক্ষেত্র হচ্ছে এটা, একটা সরলরেখা আরেকটা সরলরেখা যদি দুইটা পরস্পরকে ছেদ করে, তাহলে দুইটার ইকুয়েশন দেওয়া থাকলে, এটার ইকুয়েশন যদি দেওয়া থাকে আর এটার ইকুয়েশন দেওয়া থাকে, দুইটা সমাধান করলে এক্স এবং ওয়াই পাবো। এক্স ওয়াই ওয়াই মিলে যে বিন্দুটা হবে সেটাই হচ্ছে দুইটা রেখার ছেদবিন্দুর স্থানাঙ্ক। ঠিক আছে, জি স্যার বুঝছি। ওকে। এবার আমরা যেটা যাব, বহিস্থ কোনো বিন্দু হতে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য। স্পর্শকের দৈর্ঘ্য আমার চাইলে কোন থেকে? আচ্ছা, তারপরে এখন দেখো, বহিস্থ বিন্দু থেকে যদি বৃত্তটা যদি এরকম হয়, এত বৃত্তের স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়ালস হচ্ছে রুট ওভার এক্স এর জায়গায় x1 স্কয়ার প্লাস y এর জায়গায় y1 স্কয়ার মাইনাস a স্কয়ার, এটাই হলো দৈর্ঘ্য। অর্থাৎ বৃত্তের সমীকরণ যদি এটা দেওয়া থাকে, তাহলে এই বিন্দু থেকে এই বৃত্তের স্পর্শক, তার মানে দৈর্ঘ্য কত? এইখান থেকে এতটুকু, এই দৈর্ঘ্য হলো এটা। ঠিক আছে,
আবার যদি এই বৃত্ত হয়, এই বৃত্তের ক্ষেত্রে কি হবে, দৈর্ঘ্যটা হবে x এর জায়গায় x1 বসাবো, y এর জায়গায় y1 বসাবো, তারপরে বাকিগুলো অর্থাৎ x এর জায়গায় x1, তাহলে বৃত্তের ক্ষেত্রে স্পর্শকের দৈর্ঘ্য ইকুয়ালস হলো √x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2g x1 প্লাস 2y y1 প্লাস c। এটা হলো স্পর্শকের দৈর্ঘ্য। এই হলো আমাদের এই চ্যাপ্টারের মোটামুটি প্রয়োজনীয় ফর্মুলা আর কি। আরো দুইটা আছে তির্যক, তবে এই দুইটা হচ্ছে নিজে জানার জন্য দেখে রাখবা। এটা কি স্যার রিডিং করবো? এগুলা তো তোমার মাথায় রাখতে হবে। এগুলা না, ওই যে যে ইয়ের কথা ও, বললেন, সেটা তির্যক হচ্ছে নাকি জানি। হ্যাঁ, সাধারণ স্পর্শক আর একটা হলো তির্যক স্পর্শক। এখন সাধারণ স্পর্শক কি, দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক কি আমি একটু দেখাই। আরেকটা হলো তির্যক স্পর্শক। যেমন একটা বৃত্ত যদি এটা হয়, আরেকটা বৃত্ত যদি এটা হয়, তাহলে এই দুইটা বৃত্তের সাধারণ স্পর্শক, অর্থাৎ দুইটা বৃত্তকেই স্পর্শ করবে যেটা, এটা হলো সাধারণ স্পর্শক। এটা হলো সাধারণ। আর তির্যক স্পর্শক কি, তির্যক স্পর্শক হলো ধরো একটা বৃত্ত এটা, আরেকটা বৃত্ত এটা, তাহলে এই বৃত্তটাকেও স্পর্শ করবে, আবার এই বৃত্তটাকেও স্পর্শ করবে তির্যক ভাবে। আবার এদিক থেকে এগুলো হলো তির্যক স্পর্শক। ঠিক আছে, এটা হলো তির্যক স্পর্শক, এটা হলো সাধারণ স্যার স্পর্শক। এই দুইটা স্যার দুইটা স্পর্শক স্যার মিলিত হইব, এটা বের করা যাবে না স্যার? হ্যাঁ হ্যাঁ, দুইটা একদম তো। স্পর্শক যেই দুটো মিলিত হইব ওইটা বের করা যাবে না? আরেকবার একটু প্রসেস বলো। দেন স্যার। দুইটা দুইটা স্পর্শক যেই দুটো মিলিত হইব ওইটা বের করা যাবে না স্যার? দুইটা তির্যকের রেগুলার ক্ষেত্রে ই বের থাকে। করতে পারবা, আর এমনি অন্য ক্ষেত্রে তো মিলিত হবে। হ্যাঁ হবে, হতে পারে। যদি বৃত্তের ব্যাসার্ধ যদি সমান হয় তাহলে কিন্তু মিলিত হবে না। এই ব্যাপারটা আবার খেয়াল রাখবো। আচ্ছা, যেহেতু বলছো আমি বলি, যদি দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান হয়, দুইটা বৃত্তের ব্যাসার্ধ সমান মানে কি, সমান মানে কি এই রেখা এবং এই রেখা কি দুইটার হবে, সমান্তরাল হবে। হ্যাঁ, জি তাহলে সেই ক্ষেত্রে কি তুমি মিলিত বিন্দু পাবা, পাবা না। অর্থাৎ সেই ক্ষেত্রে তুমি রেখা দেখেই তুমি বলতে পারবা কিরকম। দেখো, দুইটা সমান্তরাল রেখার সমীকরণ কি, যদি একটা হয় 2x plus thrice y, একটা -5 equals to 0, আরেকটা হবে 2x plus thrice y minus 10 equals to 0। দেখো, এই রেখা দুইটা কিন্তু আমি সমীকরণ দেখেই বলা যাচ্ছে এরা হচ্ছে কি পরস্পর সমান্তরাল রেখা। কেন, কারণ x এবং y এর সহগ দেখো সমান, তাহলে খালি ধ্রুবক চেঞ্জ, তাহলে এরা সমান্তরাল রেখা। এখন সমান্তরাল কখন হবে, যদি দুইটা বৃত্তের ব্যাসার্ধ সেম হয়। আর যদি ব্যাসার্ধ যদি সেম না হয়, একটা বৃত্তের কম আর একটা বৃত্তের বেশি, তাহলে অবশ্যই দুইটা বৃত্ত দুইটা স্পর্শ কি করবে, একটা বিন্দুতে গিয়ে একটা সময় গিয়ে ছেদ করবে। তাহলে তুমি ওই দুইটা সমীকরণ সমাধান করলেই তুমি এদের ছেদবিন্দু পেয়ে যাবা। ওই যে একটু আগে যেটা বললাম, দুইটা রেখা দিয়ে ছেদবিন্দু কিভাবে বের করবে। স্যার। ঠিক আছে, তির্যকের ক্ষেত্রেও স্যার স্যার তির্যকের তির্যকের ক্ষেত্রে ক্ষেত্রে তো অবশ্যই মিলিত পাবা বিন্দু তুমি, বা তির্যকের ক্ষেত্রে তো অবশ্যই পাবা তুমি। এই দুইটা স্পর্শকের সমীকরণ যখন বের করবা, স্পর্শকের সমীকরণ দিয়ে সমাধান করলেই তো তুমি তির্যক রেখাদ্বয়ের ছেদবিন্দুর স্থানাঙ্ক পেয়ে যাবা। ঠিক আছে, বুঝছি স্যার। আচ্ছা, এটা দেখবা একটু। ওকে, এই জিনিসগুলা একটু দেখবা, তোমরা নিজেরা দেখে নিবা। এরপরে আসো স্পর্শ জ্যা এবং এর জ্যায়ের সমীকরণ। আচ্ছা, এখান থেকে আমরা একটা অঙ্ক করি। বেশি থিওরি নিয়ে আলোচনা করলে আবার মাথা গোলায় যাবে। হ্যাঁ, একটা অঙ্ক করি, এই অঙ্কের প্রয়োগ দেখি আমরা। আচ্ছা, এখানে
সৃজনশীল প্রশ্নে আসছে গ নম্বরে -3 4 বিন্দু হতে x² + y² -6x - 8y + 9 = 0 বৃত্তের স্পর্শকের সমীকরণ নির্ণয় করো। প্রশ্নটা কি ক্লিয়ার? দেখো এখানে বলা হলো কি -3 4 বিন্দু হতে এত বৃত্তের স্পর্শকের সমীকরণ, তার মানে কি এত বিন্দু হতে, হ্যাঁ এই বিন্দুটা হতে, তার মানে কি বিন্দুটা কি এই বৃত্তের বাইরে আছে, ঠিক আছে। এই বাইরের বিন্দু থেকে একটা বৃত্তের স্পর্শকের সমীকরণ আমরা একটু আগে দেখলাম কিভাবে, যদি বৃত্তের সমীকরণ এইভাবে দেওয়া থাকে প্রথম অংশ কি হবে স্পর্শকের হোল স্কয়ার, হ্যাঁ স্পর্শকের যে রাশিটা সমীকরণ, স্পর্শকের সমীকরণের যে রাশিটা সেটা হোল স্কয়ার ইকুয়ালস টু ওই ইকুয়েশনটা ইনটু হলো কি ওই ইকুয়েশনের মধ্যে বিন্দুটা বসালে, হ্যাঁ যেটা পাচ্ছি সেটা। তাহলে এখন দেখো যদি আমরা সমাধান করি, সলিউশন প্রদত্ত বৃত্তের সমীকরণ, প্রদত্ত বৃত্তের সমীকরণ x² + y² + twice gx + twice fy + c = 0। তাহলে এখানে g equals to কত, এই প্রদত্ত বৃত্ত কত মাইনাস, এটা তো ভুল লিখছি আমি, কত -6x - 8y + 9 = 0। তাহলে এখানে g equals to কত -3, h -3 equals to কত -4, c equals to কত 9। অতএব -3 4 বিন্দু হতে প্রদত্ত বৃত্তের স্পর্শকের সমীকরণ। তাহলে কি হবে, প্রথমে আমরা x1 কত -3 প্লাস y1 কত 4 প্লাস g ইনটু, অর্থাৎ এখানে আমরা যদি ওটা লিখে নিই তাহলে আরো বুঝতে সুবিধা হবে, x1 প্লাস y1 প্লাস g ইনটু x প্লাস x1 প্লাস f ইনটু y প্লাস y1 প্লাস c হোল স্কয়ার, এত হোল স্কয়ার ইকুয়ালস টু কি হবে x² প্লাস y² প্লাস 2y gx প্লাস 2y fy প্লাস c ইনটু এখানে x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2y gx1 প্লাস 2y fy1 প্লাস c, ঠিক আছে। এখন এখানে যদি আমরা মানগুলা বসাই, তাহলে আমরা কি পাবো, x1 বা x1 কত এখানে -3 তারপরে প্লাস y1 কত এখানে 4 প্লাস g হলো আমাদের -3, তাহলে -3 ইনটু x প্লাস x1 তার মানে -4, তারপরে হলো প্লাস f হলো কত -4। বুঝতেছো তোমরা, হ্যাঁ এই বুঝতেছো সবাই? জি স্যার। এখানে জি স্যার মানগুলো বসাবো, তাহলে f হলো -4, তারপরে y প্লাস 4 y1, তারপরে হলো প্লাস c হলো কত 9, এই পুরাটা হোল স্কয়ার ইকুয়ালস টু বৃত্তের সমীকরণটা, অর্থাৎ x² প্লাস y² -6x - 8y প্লাস 9 ইকুয়ালস টু 0 হবে না। আর এইখানের মধ্যে কি করব, x1 y1 বিন্দুটা বসাবো, অর্থাৎ -3 -4 বসাবো। তাহলে এখানে -3 স্কয়ার তারপরে হলো প্লাস 4 স্কয়ার, স্যার হ্যাঁ আপনি একটু দেখেন তো এই 3 পরে দিবেন না x -4, তো উপরে স্যার বার শুরুতে প্রথম লাইনটা যে লিখছেন
হ্যাঁ ওখানে দেখেন স্যার, এইদিকে স্যার, এই পাশে। এটা জি স্যার, ওখানে দেখেন স্যার x-4 দিছেন একটা, কত না এটা স্যার? এটা x মাইনাস x1 তো, x প্লাস x1 না? ও এটা 3 স্যার হবে, x 3 হবে এটা। 3। হ্যাঁ হ্যাঁ এটা 3 হবে, এটা 3 হবে, ঠিক আছে। তারপরে এদিকে হচ্ছে 4 স্কয়ার, তারপরে হলো প্লাস yg(x1) অর্থাৎ -6, এখানে আসবে 18 -6 স্যার। ইনটু -3, তারপরে হলো -8 ইনটু 4, তারপরে হলো +9। এখন এটা ক্যালকুলেশন করলে আমরা आंसर পেয়ে যাব। তারপরে বা, তাহলে এটা বাকি অংশ হোমওয়ার্ক। ঠিক আছে, এখন বুঝা গেছে? পারা যাবে সবাই? জি স্যার, পারা যাবে। ওকে, হ্যাঁ, তাহলে স্যার কি দেখো ভ্যারিয়েবল স্যার এখন করুন। এখানে আমার বইয়ের টাইপ 6 এর মধ্যে দেখা যায় এই টাইপ 6 এর সবগুলো অঙ্ক নিজেরা করে ফেলবা। ঠিক আছে, আমি আরো ক্লোজ করে ধরলাম টাইপ 6। এই টাইপ 6 এর সবগুলো অঙ্ক নিজেরা করে ফেলবা, না পারলে আমি দেখাই দিব। লোক এখানে দিও। হ্যাঁ, এগুলা সবগুলা হোমওয়ার্ক থাকবে। স্পষ্টকের দৈর্ঘ্যের একটা সমীকরণ লেখা দিছিলেন না স্যার? হ্যাঁ স্যার ওই সমীকরণ ভিতরে যদি স্যার মাইনাসের সংখ্যা হয় তখন কি বলতে স্যার? হ্যাঁ যেমন হ্যাঁ মনে আবার করেন বলো। স্যার, যদি ভিতরে মাইনাস সংখ্যা হয় স্যার তখন কোনটার ক্ষেত্রে? ও দৈর্ঘ্য, বলতে দৈর্ঘ্য স্যার, এটা মাইনাস আসবে না, এটা মাইনাস আসবে না, এটা সমস্যা নাই। স্যার তুমি এ স্কয়ার, যেমন মনে করেন যে আপনি 25 থাকলো আর যদি মনে করেন 1 বিন্দু থাকলো, তখন তো স্যার করে দেখেন স্যার 1 স্কয়ার 1 আর y এর 1 স্কয়ার। মাইনাস আসলে সেই বৃত্তে তুমি তাহলে এমন বৃত্ত লিখছো যে বৃত্তের অস্তিত্ব নাই। ঠিক আছে, তখন তাহলে মাইনাস আসবে। যদি অবাস্তব বৃত্তের ক্ষেত্রে দেখব হ্যাঁ ওই আই বলবো তখন স্যার। ওই তো যেই বৃত্ত, তাহলে এটা মাইনাস আসবে কখন? তুমি যদি এমন বৃত্ত লিখে থাকো যে বৃত্তের অস্তিত্ব নাই, তাহলে তখন মাইনাস আসবে, মাইনাস বা এই ধরনের কিছু আসবে। তাহলে এই মূলত, আর আরেকটা অঙ্ক এইখান থেকে আমি দেখাবো। আচ্ছা, এরপরে আসো সাধারণ জ্যা। দুইটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, তাহলে সাধারণ জ্যা বের করার নিয়মটা কি? একদম সহজ, আমি বলে দিচ্ছি, খেয়াল করো। সেটা হচ্ছে দুইটা বৃত্তের সমীকরণ যদি দেওয়া থাকে, সেই দুইটা বৃত্তের সমীকরণ একটা থেকে আরেকটা বিয়োগ করবা, একটা রেখার সমীকরণ পাবো, ওইটাই হচ্ছে ওই দুইটা বৃত্তের সাধারণ জ্যায়ের সমীকরণ। এখন সাধারণ জ্যাটা কি সেটা বুঝতে হবে তোমাকে আগে। এখানে দেখো সাধারণ জ্যাটা হলো কমন জ্যা, যেই জ্যাটা হচ্ছে দুইটা বৃত্তেরই জ্যা। যেমন একটা বৃত্ত যদি এরকম হয়, আরেকটা বৃত্ত যদি এরকম হয়, তাহলে দেখো এই যে জ্যাটা হবে, এটা হলো সাধারণ জ্যা, অর্থাৎ কমন জ্যা, বা এটাকে বলে সাধারণ জ্যা। সাধারণ জ্যা। দেখো এই বৃত্ত, এই জ্যাটা কি এই বৃত্তেরও জ্যা, এই বৃত্তেরও জ্যা, হ্যাঁ এই বৃত্তেরও জ্যা। ঠিক আছে, তাহলে এখন এইটার সমীকরণ তুমি কিভাবে পাবা? এটার সমীকরণ পাবা হচ্ছে এই বৃত্তের সমীকরণ, একটা বৃত্তের সমীকরণ থেকে আরেকটা বৃত্তের সমীকরণ বিয়োগ করলেই পেয়ে যাবা। তো সেই ক্ষেত্রে তোমার এটার জন্য হচ্ছে এখানে 8 নাম্বার, অর্থাৎ টাইপ 8। দেখো আমি দেখাচ্ছি, এই যে 8 নাম্বার টাইপের এই 1 2 3 এই তিনটা অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকবে, নিশ্চয়ই দেখা যাচ্ছে। ঠিক আছে, আর দিন না। আজকে এই পর্যন্তই, হ্যাঁ।